হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ই প্ল্যাটফর্ম ফর অল। আমাদের ডেলি ম্যাথামেটিক্সের আজকের টপিক হলো বাস্তব সংখ্যা অর্থাৎ রিয়েল নাম্বারস। প্রাচীনকালে গণিতকে বলা হতো সায়েন্স অফ নাম্বার অ্যান্ড ম্যাগনিটিউডস। তা থেকে আমরা ধারণা করতে পারি যে গণিতের সৃষ্টি সংখ্যা থেকে হয়েছে। নিজস্ব প্রয়োজন মেটানোর তাগিদে মানুষ গণনা করতে শিখেছে এবং তা থেকে সংখ্যার উৎপত্তি হয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে সংখ্যার বিস্তারিত ধারণার সম্বন্ধে যে সমস্ত গণিতজ্ঞের অবদান অতুলনীয় তারা হলেন গ্রিক গণিতজ্ঞ পিথাগোরাস, বৈদিক গণিতজ্ঞ শুল্ব, ভারতীয় গণিতবিদ মানব ও মিশরীয় গণিতবিদ সুজা ইবন আসলাম প্রমুখ। এর পরবর্তী সময়ে 19 শতকে দুইজন জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর অ্যান্ড রিচার্ড ডেডিকাইন্ড বাস্তব সংখ্যা সম্বন্ধে বিস্তারিত ধারণা দিয়েছিলেন। জর্জ ক্যান্টর এর অবদানগুলি হল তিনি বাস্তব সংখ্যার ধারণা দিয়েছিলেন এবং সেট তত্ত্বের প্রবর্তক ছিলেন। রিচার্ড ডেডিকাইন্ডের অবদানগুলি হল তিনি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার উপর বিস্তারিত ধারণা দিয়েছিলেন এবং তিনি বীজগাণিতিক সংখ্যাতত্ত্ব অর্থাৎ অ্যালজেব্রিক্স নাম্বারের উপর কাজ করেছিলেন এবং তিনি বাস্তব সংখ্যার বিস্তারিত ধারণা সম্বন্ধে আমাদের সকলের কাছে এক সুন্দর সম্বন্ধনা উপস্থাপিত করেছিলেন। এবার আমরা জানব বাস্তব সংখ্যা ও তার পরিবারের সদস্যদের কথা। প্রথমেই আসা যাক স্বাভাবিক সংখ্যা। গণনার প্রয়োজনে দৈনন্দিন জীবনযাত্রাকে সচল রাখতে আমরা সাধারণত 1, 2, 3, 4 ইত্যাদি সংখ্যাগুলি ব্যবহার করে থাকি। এই সংখ্যাগুলিকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল এন অক্ষর দ্বারা এই স্বাভাবিক সংখ্যার দলেদের সূচিত করা হয়। এবার আমরা দেখব কোন ধরনের সমীকরণ থেকে আমরা এই স্বাভাবিক সংখ্যা পাব। x মাইনাস a ইকুয়ালস টু 0, এই সমীকরণটিকে যদি আমরা সমাধান করি তাহলে পাওয়া যায় x ইকুয়ালস টু a। এই ধরনের সমীকরণকে সমাধান করলে আমরা যে সংখ্যাগুলো পাই সেগুলো হয়ে যায় স্বাভাবিক সংখ্যা। একটা উদাহরণের সাহায্যে দেখা যাক। ধরা যাক রহিমের কাছে কিছু সংখ্যক পেন আছে, আমি ধরলাম y সংখ্যক পেন আছে। সে তার ভাইকে 3টি পেন দিয়ে দিল, অর্থাৎ তার কাছে এখন পেন থাকবে y-3 এবং দিয়ে দেওয়ার ফলে তার কাছে এখন পেন পড়ে থাকলো 5টি, অর্থাৎ y-3 ইকুয়ালস টু 5। এই সমীকরণটিকে আমরা সমাধান করলে পাই y ইকুয়ালস টু 8, অর্থাৎ রহিমের কাছে 8টি পেন ছিল, অর্থাৎ 8 এখানে একটি স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাগুলিকে নিয়ে আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কাজকর্ম করা হয় এবং বিশেষ ক্ষেত্রে গণনার কাজে যে সংখ্যাগুলির অবদান খুবই উল্লেখযোগ্য সেগুলি হয়ে গেল স্বাভাবিক সংখ্যা। সেই জন্য স্বাভাবিক সংখ্যাকে আবার কাউন্টিং নাম্বারও বলা হয়। এই স্বাভাবিক সংখ্যার কিছু ভাগ আছে, সেই ভাগের মধ্যে পড়ে প্রথম মৌলিক সংখ্যা। যে স্বাভাবিক সংখ্যা কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য তাকে বলা হয় মৌলিক সংখ্যা, যেমন 2, 3, 5, 7, 11 ইত্যাদি। অর্থাৎ 2 কেবলমাত্র 1 এবং 2 দ্বারা বিভাজ্য, আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়। 7 কেবলমাত্র 1 এবং 7 ওই নিজের সংখ্যাটার দ্বারাই বিভাজ্য, আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না। এক্ষেত্রে জেনে রাখা ভালো 2 হচ্ছে সব থেকে ছোট এবং জোড় মৌলিক সংখ্যা। নেক্সট আসা যাক যৌগিক সংখ্যা। যে স্বাভাবিক সংখ্যা 1 ও সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাকে যৌগিক সংখ্যা বলা হয়, যেমন 4, 6, 9, 10 ইত্যাদি। যেমন 4কে বিচার করা যায় 4 1 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য এবং তার সাথে 2 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ 4 হয়ে গেল একটি যৌগিক সংখ্যা। একইভাবে 10 1 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য এবং সেই সাথে 2 ও 5 দ্বারাও বিভাজ্য, অর্থাৎ 10 হয়ে গেল একটি যৌগিক সংখ্যা। এক্ষেত্রে বলে রাখা যায় যে 4 হলো সব থেকে ছোট ধনাত্মক যৌগিক সংখ্যা।
স্বাভাবিক সংখ্যার পরেই যে সংখ্যাটির কথা আমাদের প্রথম মনে আসে সেটি হলো অখণ্ড সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলির সাথে শূন্য যোগ করে যে সংখ্যার দল পাওয়া যায় তাদের অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বলা হয়। এই হোল নাম্বারকে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল ডাব্লিউ অক্ষর দ্বারা সূচিত করা হয়। এখানে দেখানো হয়েছে ক্যাপিটাল ডাব্লিউ ইকুয়ালস টু 0, 1, 2, 3, 4 এভাবে চলতে থাকছে অসীম পর্যন্ত। এবার আমরা দেখব এই হোল নাম্বারকে কিভাবে সমীকরণের মাধ্যমে সূচনা করা যায়। একটি সমীকরণ লেখা হচ্ছে x মাইনাস x প্লাস a ইকুয়ালস টু b, যেখানে b greater than equals to a। অতএব x plus a equals to b implies করে x equals to b minus a, এটা obviously greater than 0 or equals to 0। যদি b equals to a হয় তবে x equals to 0 হবে, এবং বাকি ক্ষেত্রে আমরা পেয়ে যাব 1, 2, 3, 4 এই সংখ্যাগুলি, এবং b equals to a এর ক্ষেত্রে আমরা পেয়ে যাব x equals to 0, অর্থাৎ এই গোটা সেটটা অর্থাৎ অখণ্ড সংখ্যার দলেদের আমরা পুরোপুরি পেয়ে গেলাম। অখণ্ড সংখ্যার পরে এবার চলে আসা যাক পূর্ণ সংখ্যায়। পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা ও -1, -2, -3, -4, -5 এভাবে নেগেটিভ থেকে অসীম পর্যন্ত এই সংখ্যাগুলিকে নিয়ে যে সংখ্যার দল সূচিত হয় সেটি হলো আমাদের পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যার দল। ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল জেড এই লেটারটি দিয়ে এই পূর্ণ সংখ্যার দল সূচিত করা হয়, অর্থাৎ জেড ইকুয়ালস টু ... -3, -2, -1, 0, 1, 2, 3 ... এবার এই পূর্ণ সংখ্যার দুটি ভাগ, একটি হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটি হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যাকেই অর্থাৎ 1, 2, 3, 4 এদেরকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা আমরা আগেই পেয়েছি যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো শূন্য অপেক্ষা ছোট পূর্ণ সংখ্যা, অর্থাৎ -1, -2, -3, -4 এদেরকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা সমীকরণের সাহায্যে দেখব কিভাবে ধনাত্মক পূর্ণ সংখ্যা পাই এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাই। x minus a equals to 0 implies করে x equals to a, অর্থাৎ এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে x equals to a এর মাধ্যমে, এবং যে সমীকরণ সূচিত করে x plus a equals to 0 সেখান থেকে আমরা পেয়ে যাব x equals to minus a, অর্থাৎ এক্ষেত্রে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে পেয়ে যাব -1, -2, -3 এদেরকে, আর x equals to a তে আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা পেয়ে যাব 1, 2, 3, 4, এবং যে সমীকরণ x equals to 0 দ্বারা সূচিত হয় সেক্ষেত্রে আমরা x এর ভ্যালু 0 পেয়ে যাব, অর্থাৎ এই তিনটি সমীকরণ দ্বারা আমরা সমস্ত পূর্ণ সংখ্যার দলটিকে পেয়ে যাব। পূর্ণ সংখ্যার পর এবার আসা যাক মূলদ সংখ্যায়। যে সকল সংখ্যাকে p/q এই ফর্মে প্রকাশ করা যায়, যেখানে p/q হলো পূর্ণ সংখ্যা এবং q not equals to 0, সেই সমস্ত সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় বা রেশনাল নাম্বার বলা হয়। যেমন এখানে দেখানো আছে 2/3, এক্ষেত্রে p এর কাজটি করছে 2 এবং q এর কাজটি করছে 3। নেক্সট 5/7, এক্ষেত্রে p এর কাজটি করছে 5 এবং q এর কাজটি করছে 7। নেক্সট 9 কে আমরা লিখতে পারি 9/1,
অর্থাৎ এখানে পি এর কাজটি করছে 9 এবং কিউ এর কাজটি করছে 1 এবং √36 0.122 এর পৌনঃপণিক 2.134124 এর পৌনঃপণিক -100 এগুলো সবই হলো রেশনালস নাম্বার। এই রেশনালস নাম্বারের দলকে আমরা ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল কিউ অক্ষর দ্বারা প্রকাশ করে থাকি। এবার সমীকরণের মাধ্যমে দেখানো যাক যে কি রকম সমীকরণ থেকে আমরা এই মূলদ সংখ্যাগুলি পাই। একটি সমীকরণ লেখা যাক ax equals to b implies x equals to b by a, যেখানে এটা obviously not equals to 0, a not equals to 0, অর্থাৎ এই আকৃতির সমীকরণ থেকে আমরা সমস্ত মূলদ সংখ্যাগুলি পেয়ে যাব। যেমন এর একটা উদাহরণ হলো 2x equals to 3, সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম x equals to 3/2। এটি একটি pq আকারে, যেখানে p এর কাজ করছে 3 এবং q এর কাজ করছে 2 এবং qটা obviously not equals to 0। এবার q যদি 0 হতো তাহলে যে সমস্যাটা হতো, এই তখন ওই x এর ভ্যালুটা আনডিফাইন্ড হয়ে যেত। এই q not equals to 0 হওয়ার গল্পটা আমরা অন্য একদিন আলোচনা করব, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে তা কেন আনডিফাইন্ড, সেটা আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। এবার নেক্সট আসা যাক, মূলদ সংখ্যার মধ্যেই পড়ে ভগ্নাংশ সংখ্যা। কাকে বলে? যে সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে pq উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ পজিটিভ ইন্টিজার্স এবং qটা নট ইকুয়ালস টু 0, তাকে আমরা বলবো ভগ্নাংশ সংখ্যা বা ফ্র্যাকশনাল নাম্বারস। যেমন দেখা যাক 4/5, 8/7, 3/1/5, যেটাকে লেখা যায় 16/5 আকারে ইত্যাদি। এক্ষেত্রে এই ভগ্নাংশ সংখ্যা যে আমরা তিনটে উদাহরণ দেখেছি তা 3 প্রকারের। প্রথমটি হলো প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যার হরটা লবের তুলনায় বেশি, অর্থাৎ যে ভগ্নাংশটি 1-এর থেকে ছোট তাকেই আমরা বলবো প্রকৃত ভগ্নাংশ, যা প্রথম উদাহরণটায় আমরা দেখলাম। দ্বিতীয় উদাহরণটায় দেখছি আমরা অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশটি 1-এর থেকে বড়, অর্থাৎ এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে হরটি লবের থেকে ছোট হয়ে যায়। এবং তৃতীয় ক্ষেত্রে আমরা দেখছি এটি একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ, যেখানে 3/1/3 আছে, অর্থাৎ 3 + 1/5। এবার আসা যাক দশমিক ভগ্নাংশে। দশমিক বিন্দু বিশিষ্ট যে কোনো সংখ্যাকেই আমরা দশমিক ভগ্নাংশ বলবো। যেমন 5.13, 0.072, 0.3 পৌনঃপণিক, 0.2345, 225 পৌনঃপণিক ইত্যাদি। এবার আসা যাক সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য মূলদ সংখ্যায়। কোনো একটি ভগ্নাংশের লব ও হরকে যদি একই সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় না। উৎপন্ন এই নতুন ভগ্নাংশটিকে পূর্ববর্তী ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ বা সমতুল্য মূলদ সংখ্যা বলা হয়। উদাহরণের মাধ্যমে দেখা যাক 3/5 এই ভগ্নাংশটিকে নেওয়া হলো। এখন এই 3/5কে এর লব ও হর উভয়কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাই 6/10, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হয় না। একইভাবে যদি আমি 3/5 উভয়কেই 7 দিয়ে গুণ করি আমরা পেয়ে যাই 21/35, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই 3/5 ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ সংখ্যা অসংখ্য, অর্থাৎ ইনফাইনাইট নাম্বারস এর সমতুল্য ভগ্নাংশ আছে। এখানে আরেকটা কথা বলে রাখা যাক
যে সমতুল্য ভগ্নাংশ আর সমতুল্য মূলদ সংখ্যা এই কথা দুটি সমার্থক, অর্থাৎ 3/5 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস হয়ে গেল 6/10 এবং 21/36, এবং আরো অসংখ্য সংখ্যক আমরা এই ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনস কোনো একটি ভগ্নাংশে বার করতে পারি। নেক্সট আসা যাক পরস্পর মৌলিক সংখ্যা। দুটি সংখ্যার এক ছাড়া কোনো সাধারণ ধনাত্মক উৎপাদক না থাকলে তাদেরকে আমরা বলবো পরস্পরের মৌলিক সংখ্যা, অর্থাৎ প্রাইম টু ইচ আদার, অর রিলেটিভলি প্রাইম, অর কোপ্রাইম। উদাহরণের মাধ্যমে দেখা যাক 7,11 এই দুটি সংখ্যা নেওয়া হলো। এক্ষেত্রে 7 আমরা দেখতে পাচ্ছি মৌলিক সংখ্যা একটি, এবং 11 একটি মৌলিক সংখ্যা, অর্থাৎ প্রাইম নাম্বার। এবার এই 7 আর 11 এক ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক নেই, সাধারণ ধনাত্মক উৎপাদক নেই, অর্থাৎ 7 একের হয়ে গেল পরস্পর 7,11 হয়ে গেল পরস্পরের মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা এই পরস্পর মৌলিক সংখ্যার কতগুলি তথ্য জেনে নিই। ক্রমিক যে কোনো দুটি সংখ্যাই পরস্পরের মৌলিক হবে, 1 নাম্বার। দ্বিতীয় হলো যে কোনো দুটি মৌলিক সংখ্যাই হয়ে যাবে পরস্পরের মৌলিক সংখ্যা। 3 নাম্বার, পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে যে সব সময় দুটি সংখ্যাকে মৌলিকই হতে হবে এরকম নয়। যেমন একটা উদাহরণ দেখা যাক 9,16, এক্ষেত্রে 9ও একটি প্রাইম নাম্বার নয় এবং 16ও একটি প্রাইম নাম্বার নয়, কিন্তু 9 ও 16 কোনো এক ছাড়া কোনো সাধারণ ধনাত্মক উৎপাদক নেই, সুতরাং 9 ও 16 হয়ে গেল পরস্পরের মৌলিক সংখ্যা। অর্থাৎ পরস্পরের মৌলিক সংখ্যা হতে গেলে যে দুটি সংখ্যাকে নিজেদের মৌলিক হতেই হবে এটা ইম্পর্টেন্ট নয়, এই দুটি সংখ্যার জিসিডি অর্থাৎ এদের সাধারণ ধনাত্মক উৎপাদক এক ছাড়া আর অন্য কিছু থাকলে চলবে না। এবং পরস্পর সংখ্যা দুটি যদি নিজেরা মৌলিক হয় তাহলে অবশ্যই তারা পরস্পরের মৌলিক সংখ্যা হবে।